হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম তোমাদের অনেক রিকোয়েস্টের মাস্টার ডেভিল ডু নট কিস মি ড্রামার সিজন 2 নিয়ে। তো যারা যারা সিজন 1 এখনো দেখোনি তারা সিজন 1টাও দেখে নিও, তাহলে গল্পটা বুঝতে সুবিধা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার ভিডিও শুরু করি। সিজন 2 এর শুরুতেই আমরা দেখি শিয়াকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় লিন তাকে দেখে ফেলে এবং ফোন করে হানকে শিয়ার কিডন্যাপিং এর ব্যাপারে সবকিছু জানায়। সেই সঙ্গে গাড়ির নাম্বার প্লেটে থাকা সংখ্যার ব্যাপারেও বলে। এবার শিয়ার সব বন্ধুরা মিলে শিয়াকে খুঁজতে বের হয়, তারা শাওকেও ডেকে নেয়। এদিকে আমরা দেখি শিয়াকে কিডন্যাপ করেছে গাও। শিয়া বুঝতে পারে গাওয়ের লোকেরা মিথ্যা কথা বলে তাকে কিডন্যাপ করেছে। আসলে গাও যে মেয়েটিকে অর্থাৎ জিয়াকে ভালোবাসতো, শিয়া আবার হানকে পছন্দ করত। আর হান তো জিয়াকে রিজেক্ট করে দেওয়ার পাশাপাশি স্কুল থেকেও বের করে দিয়েছে, যার কারণে জিয়া অনেক কষ্ট পেয়েছে। আর জিয়াকে কষ্ট পেতে দেখে গাও ঠিক করেছে সে হানকে শাস্তি দিবে। যেহেতু শিয়া হানের খুবই ক্লোজ ছিল, তাই শিয়াকে কিডন্যাপ করলে হান অবশ্যই তাকে বাঁচাতে আসবে। তখন গাও এবং তার গ্যাং হানকে শায়েস্তা করবে। এ হচ্ছে গাওয়ের প্ল্যান। অন্যদিকে আমরা দেখি হানরা শিয়াকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তারপর হানের সাথে গাওয়ের এখানে ফাইট শুরু হয়। জুন পুলিশ ডেকে নিয়ে আসলে ভয়ে গাও এবং তার লোকেরা পালিয়ে যায়, আর এভাবে তারা শিয়াকে বাঁচিয়ে নেয়। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই শিয়া বিউটি কন্টেস্টে উপস্থিত না থাকার কারণে তাকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয় এবং উইনার হিসেবে ঘোষণা করা হয় মৌকে। এদিকে শিয়াকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের হাতে মার খেয়ে হান কিছুটা আহত হয়েছিল। এই কারণে শিয়া তার ব্যথা পাওয়ার স্থানে মলম লাগিয়ে দেয়। শিয়া হানকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। হান তখন হঠাৎ করে শিয়াকে তার গার্লফ্রেন্ড হওয়ার অফার করে এবং কিস করতে এগিয়ে আসে, কিন্তু তখনই হানের ফোনের রিংটা বেজে ওঠে। আসলে জিং তাকে ফোন করেছিল, সে হানের সঙ্গে দেখা করতে চায়। আজই সে বিদেশ থেকে ফিরে এসেছে। তবে হান স্পষ্ট জানিয়ে দেয় সে তার সাথে আর কখনই দেখা করতে চায় না। আর শিয়াকে বলে শিয়া যেন চিন্তা ভাবনা করে তার উত্তরটা দেয়। পরের দিন জিয়ান স্যার জিংকে শিয়াদের ক্লাসে নিয়ে আসে। সে এই স্কুলেই ভর্তি হয়েছে। জিং এসে শিয়ার সাথে হ্যান্ডশেক করে। শিয়া জানতে পারে এটাই জিং এবং সেই হানের এক্স গার্লফ্রেন্ড। জিং শিয়াকে বলে তুমি হানের বাড়িতে থাকো তাই না? শিয়া বলে হ্যাঁ। তখনই আবার কোথা থেকে যেন জুন এসে জিং এর কাছ থেকে জিয়ার হাতটা ছাড়িয়ে বলে তুমি যেভাবে শিয়ার হাত ধরেছ এতে তো ওর ব্যথা লাগতে পারে। জিং জিজ্ঞাসা করে তুমি আবার কে? জুন বলে আমি শিয়ার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড। জিং চলে গেল জুন বক বক করতেই থাকে। এজন্য শিয়া তাকে একটা লাথি মেরে এখান থেকে চলে যায়। তারপর জুনের সাথে শাওয়ের দেখা হয়ে যায়। সে জিজ্ঞাসা করে শাও এখানে কি করছে। শাও বলে সে এই স্কুলে একটা জব নিয়েছে যাতে এই স্কুলে থেকে সে শিয়ার খেয়াল রাখতে পারে। জুন বলে তার কোনো দরকার নেই, আমি আছি শিয়ার খেয়াল রাখার জন্য। তারপর দেখা যায় জুন বডিগার্ডের মতো ড্রেস আপ করে এসেছে। সে সবাইকে উদ্দেশ্য করে বলে এখন থেকে আমি হলাম শিয়ার বডিগার্ড, তাকে প্রটেক্ট করার দায়িত্ব আমার। শিয়ার সাথে কথা বলতে হলে সবাইকে আগে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। এখানে শিয়া জুনকে বেশি তিরিং বিরিং করতে নিষেধ করে নিজের জায়গায় গিয়ে বসতে বলে। যাক, স্কুল ছুটির পর একটা ছেলে শিয়ার সাথে কথা বলতে আসলে জুন তাকে ভাগিয়ে দেয়। জুনের জন্য শিয়া তো অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এদিকে মৌ শিয়াকে উল্টাপাল্টা কথা শোনাতে আসলে জুন তার সাথেও ঝগড়া করতে শুরু করে দেয়। এই ফাঁকে শিয়া মিং এর সাথে এখান থেকে পালিয়ে যায়। মিং বলে আমার মনে হচ্ছে জুন তোমাকে পছন্দ করে। শিয়া বলে এটা হতেই পারে না, ও আসলে আমাকে প্রটেক্ট করে সবার সামনে হিরো হতে চাইছে। মিং চলে গেলে তিনজন বডিগার্ড শিয়াকে জোর করে একটি বাড়িতে ধরে নিয়ে আসে। শিয়া চিৎকার করে তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। বডিগার্ড তো কোনো উত্তরই দেয় না। তখনই শিয়া দেখে সামনে একজন বয়স্ক লোক গম্ভীর মোড নিয়ে বসে আছে। শিয়া মনে করে এই লোকটি তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। লোকটি পানির গ্লাস নিয়ে তার দিকে আসলে শিয়া মনে করে লোকটি গ্লাসের পানি তার মুখে ছুঁড়ে মারবে, তাই আগেই শিয়া লোকটির হাত শক্ত করে চেপে ধরে। তখন বাইরে থেকে লিন এসে লোকটিকে দাদু বলে ডাক দেয়। এবার শিয়া বুঝতে পারে উনি হলো লিনের দাদু। শিয়া তখন লিনের দাদুকে সরি বলে। লিনের দাদু ঠিক করে তিনি লিনের সাথে শিয়ার বিয়ে দিবে। লিন এবং শিয়া একসাথে বলে ওঠে এটাই কিছুতেই হতে পারে না।
অন্যদিকে শিয়া এখনো বাড়ি ফিরেনি, এজন্য হানের শিয়াকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল। সে তো জুন আর শিয়াকে নিয়ে উল্টাপাল্টা অনেক কিছুই ভাবতে থাকে। এবার সে দৌড়ে বাইরে যায় শিয়াকে খুঁজতে। তখনই জুন এসে হানদের বাড়িতে নক করে। হান জুনকে দেখে বলে, শিয়া কোথায়? জুন বলে, আমি তো নিজেই শিয়াকে ফোনে পাচ্ছিলাম না, তাই সরাসরি ওকে দেখতে আসলাম। তখনই দেখা যায় লিন, তার দাদু এবং শিয়া একসাথে এখানে এসেছে। হানের মা লিনের দাদুকে তাদের বাসায় ওয়েলকাম জানায়। দাদু হানের মাকে বলে তিনি লিনের সাথে শিয়ার বিয়ে দিতে চায়। হানের মা জানায় শিয়ার তো আগেই বিয়ে ঠিক হয়ে গিয়েছে তার ছেলের সাথে। এটা শুনে লিনের দাদুর তো মনটাই ভেঙে যায়। পরের সিনে দেখা যায় শিয়াকে এতগুলো ছেলে পছন্দ করে, এই দেখে হান তো খুবই জেলাস ফিল করছিল। রাগ ঝাড়ার জন্য সে শিয়াকে বলে, লিনের দাদুর চোখে সমস্যা রয়েছে, এই জন্যই তিনি তোমাকে পছন্দ করেছে। এই কথা শুনে শিয়া বলে, তাহলে তো তোমার চোখেও সমস্যা আছে, তুমিও তো আমাকে প্রপোজাল করেছিলে। হান বলে, আমি আবার কখন তোমাকে প্রপোজাল করলাম? উত্তরে শিয়া বলে, গার্লফ্রেন্ড হওয়ার অফার দেওয়া মানেই তো প্রপোজাল করা। তারপর আমরা দেখি জিং হানদের বাড়িতে এসেছে। সে সবার জন্য গিফট নিয়ে আসে। জিং বলে, বাড়ির সবকিছু এখনো দেখি আগের মতোই আছে, কিছুই বদলায়নি। হানের মা তখন বলে ওঠে, না, তুমি যাওয়ার পর অনেক কিছুই বদলে গিয়েছে, আর এখন আমাদের সাথে শিয়া আছে, যার সাথে আমি হানের বিয়ে দিব বলে ঠিক করে রেখেছি। কথাটা শুনে জিং কিছুটা আপসেট হয়ে পড়ে। সে তো এখানে হানের সঙ্গে কথা বলতে চাইছিল, এজন্য হান তাকে ছাদে নিয়ে যায় একান্তে কথা বলার জন্য। তবে হানের মা আর শিয়া আড়ালে লুকিয়ে থাকে, ওরা কি কথা বলছে তা শোনার জন্য। জিং হানকে ছেড়ে চলে যাওয়ার জন্য তার কাছে ক্ষমা চায় এবং আরেকবার হানের কাছে শেষ সুযোগ চায়, অর্থাৎ সে আবারও হানের জীবনে ফিরে আসতে চাইছিল। তবে হান বলে এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, সে মুভ অন করে নিয়েছে। জিং যেন তাকে আর কখনই বিরক্ত না করে। এই কথাগুলো বলার জন্যই সে জিংকে এখানে নিয়ে এসেছে। হান যখন চলে যাচ্ছিল তখন সে দেখে তার মা আর শিয়া পর্দার পিছনে লুকিয়ে রয়েছে, তাই সে তাদেরকে বাইরে বের হয়ে আসতে বলে। হানের মার শিয়া তখন বাহানা দেখিয়ে চলে যায়। পরের দিন স্কুলে নাটকের রিহার্সাল চলছিল। হান আর শিয়াকে মেন রোলে অ্যাক্টিং করতে দেখে মৌ তো ভিতরে ভিতরে খুবই জেলাস ফিল করছিল। সুযোগ পেয়ে সে সবসময়ের মতো শিয়াকে কথা শোনাতে শুরু করে। জুন এসে শিয়াকে প্রটেক্ট করে। এবার তার আর মোর মধ্যে তো ঝগড়া লেগে যায়। ওরা দুজন যখন সাইডে গিয়ে কথা বলছিল তখন মিং ওদের পুরো কথা না শুনে ভাবে জুন মৌয়ের লোক, সে মৌয়ের হয়ে গোয়েন্দাগিরি করছে। সে এ কথা শিয়াকেও জানায়। জুন তাদের কাছে আসলে মিং বলে, সত্যি করে বলো মৌ তোমাকে আমাদের কাছে কেন পাঠিয়েছে? জুন তো মিং এর কথার কোনো মানেই বুঝতে পারছিল না। মিং বলে, আমি তোমাদের দুজনের কথা অল্প অল্প শুনে ফেলেছিলাম, তুমি মৌর হয়ে আমাদের উপর নজর রাখার কাজ করছো, তাই না? জুন বলে, সে সব কি উল্টাপাল্টা কথা বলছে, তাছাড়া মৌ তো তার কাজিন হয়। এই কথাটা শুনে মিং আর শিয়া দুজনই অবাক হয়ে যায়। ওরা দুজন আরো বেশি অবাক হয় যখন সবার সামনে জুন চিৎকার করে বলতে থাকে, শিয়া আমি তোমাকে ভালোবাসি। শিয়া ওর কথা শুনে ওকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে চলে যায়। অন্যদিকে হান জুনের কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং এখান থেকে চলে যায়। বাসায় ফেরার সময় শিয়া দেখে হানের মোডটা অফ রয়েছে, এই জন্য সে বলতে শুরু করে তার আর জুনের মধ্যে কোনো সম্পর্ক নেই, সে জুনকে শুধুমাত্র বন্ধু ভাবে। শিয়ার কথা শুনে হান এমন ভাব করে যেন জুন শিয়ার বন্ধু নাকি বয়ফ্রেন্ড তাতে তার কিছু যায় আসে না। কিন্তু জুন তো ছিল নাসুরবান্দা, সে জিয়ার পিছনে পড়েই থাকে। ফলস্বরূপ সে শিয়ার কাছে একটা লাথি খায়। বেচারা জুনের লাথি খাওয়ার কপাল। পরের সিনে দেখা যায় শাও জুনকে টিপস দিচ্ছে কিভাবে সে শিয়াকে পটাতে পারে। আসলে শাও হানকে একদমই পছন্দ করত না, এই জন্য সে চাইছে জুন শিয়ার বয়ফ্রেন্ড হয়ে যাক। শাওয়ের মতে জুন বেটার, সে শিয়াকে খুশি রাখতে পারবে, তাই সে জুনকে সাহায্য করছে। এদিকে স্কুলের ক্যাম্পাসে সন্দেহজনক একজন লোককে দেখা যায়। তার মুখটা ঢাকা ছিল, এই জন্য চেনা যাচ্ছিল না যে সে আসলে কে। মিস মারিয়া লোকটিকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে মুখ থেকে মাস্ক সরালে দেখে এটা তো তিয়ান স্যার ছিল। স্যারের জ্ঞান ফিরলে উনি বলে এখন উনি এই শহরে থাকে, তাই সবাইকে দেখার জন্য লুকিয়ে স্কুলে এসেছিলেন, কিন্তু ধরা পড়ে গেছে। শিয়া তিয়ান স্যারকে আবারও স্কুলে জয়েন করতে বলে। স্যার বলে এটা সম্ভব না, প্রিন্সিপাল স্যার রাজি হবে না। কথাটা শুনে শিয়া আপসেট হয়ে যায়। শিয়ার মন খারাপ দেখে জুন বলে সে তার বাবাকে বলে স্যারের আগের পজিশন ফিরিয়ে দিতে পারবে।
এটা শুনে তো শিয়া অনেক বেশি খুশি হয়। যাক, রাতের বেলা শিয়া হানের মায়ের সাথে সব কথা শেয়ার করে। শিয়া আরো বলে তারা সবাই ভাবছে তিয়ান স্যারের জন্য একটি ওয়েলকাম পার্টি রাখবে। হানের মা বলে বেশ তো, পার্টিটা তাহলে আমাদের বাড়িতেই রাখা হোক। হানের মা শিয়াকে বলে সবাইকে ইনভাইট করতে। পার্টি নিয়ে হানেরও কোনো আপত্তি ছিল না। এখন দেখা যায় পার্টির জন্য শিয়া ছাদে ডান্স প্র্যাকটিস করছিল, তবে সে ভালো করে ডান্স করতে পারছিল না। এজন্য হান তাকে সাহায্য করে। ডান্স করার সময় দুজন দুজনের অনেকটাই কাছাকাছি ছিল, এতে শিয়া তো অনেক লজ্জা পাচ্ছিল। তবে হানের মুখ থেকে স্মাইল তো সরছিলই না। পরের সিনে আমরা পার্টির দৃশ্য দেখতে পাই, যেখানে তিয়ান স্যার সহ সবাই এসেছিল। শিয়া জিংকেও ইনভাইট করেছিল। যেহেতু তাকে শিয়া ইনভাইট করেছে, এজন্য হানের মা কিছু বলে না। তবে হানকে দেখে বোঝা যাচ্ছিল সে জিংকে দেখে একদমই খুশি হয়নি। যাই হোক, জুন এসে শিয়ার পাশে বসে। সে শিয়ার জন্য ফুলের বুকেও নিয়ে এসেছিল। এসব দেখে হান তো অনেক বেশি বিরক্ত হয়। এমনকি শিয়াকে নিয়ে ওদের দুজনের মধ্যে ছোটখাটো একটা ফাইটও লেগে যায়। তারপর পার্টিতে যখন সবাই ডান্স করছিল, তখন জুন শিয়াকে বলে তুমি আমার ডান্স পার্টনার হবে। হান জুনকে সরিয়ে দিয়ে বলে না, শিয়া আমার সাথে ডান্স করবে। তো ওরা দুজন খুব সুন্দর করেই ডান্স করে। এভাবেই পার্টি শেষ হয়। পরের দিন দেখা যায় শিয়া জুনের সাথে ঘুরতে বের হয়। জুন মনে করছিল শিয়া একা আসবে, তবে দেখা যায় শিয়ার সাথে করে মিং আর তার নতুন বান্ধবী জিংকেও নিয়ে এসেছে। ওরা চারজন ঘুরতে চলে যায়। মো ওদের পিছু পিছু যায়। সে শিয়ার জুনের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বলে ওরা দুজন ডেটে এসেছে। হান এ পোস্ট দেখে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। অন্যদিকে আমরা দেখি শিয়ারা থাকার জন্য যে হোটেল বুক করতে এসেছে, সেখানে আর মাত্র 2টা রুমই খালি ছিল। এই জন্য সবাই ঠিক করে মেয়েরা এক রুমে থাকবে আর জুন একা অন্য রুমে থাকবে। ওরা যখন বাইরে বসে আড্ডা দিচ্ছিল, তখনই সেখানে হান এসে উপস্থিত হয়। শিয়া বলে তুমি এখানে কি করছো? হান বলে একটা কাজে বাইরে এসেছিলাম, ভেবেছিলাম আজ রাতে এই হোটেলেই থাকবো। এখানে এসে কোইন্সিডেন্টলি তোমাদের সাথে দেখা হয়ে গেল। জুন বলে আরো অন্য টেবিল তো খালি আছে, তুমি সেখানে গিয়ে বসছো না কেন? মৌ হানকে বলে তার টেবিলে জয়েন করতে, কিন্তু হান তো তাকে পাত্তাই দেয় না। পরে রাতের বেলা হান আর জুনকে এক রুমে দেখা যায়। ওরা দুজনে একা বেডে ঘুমাতে চাইছিল। হান জুনকে সোফায় গিয়ে ঘুমাতে বলে। সেম কথাটা জুনও হানকে বলে, কিন্তু দুজনের একজনও সোফায় ঘুমাতে রাজি হয় না। এখানে জুন তো মার্শাল আর্ট করে দেখাতে থাকে, যাতে ভয় পেয়ে হান বেড থেকে চলে যায়। তবে ইতিমধ্যেই হান ঘুমিয়ে পড়েছিল, তাই জুন বাধ্য হয়ে হানের পাশেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে আবার জুন হাত পা ছোড়াছুড়ি করলে বিরক্ত হয়ে হান উঠে বাইরে চলে আসে। তখন বাইরে শিয়াও দাঁড়িয়েছিল, কেননা তার আজকে ঘুম আসছিল না। ওরা টুকটাক কথাবার্তা বলে। পরের দিন জুন সবার জন্য খাবার রান্না করছিল। শিয়ারা সবাই যায় তাকে হেল্প করতে। শিয়াকে জুনের কাছাকাছি দেখে হানের মোটেও ভালো লাগে না, তাই সে জুনকে সরিয়ে নিজে রান্না করতে শুরু করে দেয়। জুন হানকে এখান থেকে সরানোর চেষ্টা করছিল। বিরক্ত হয়ে হান তাকে ধাক্কা দিলে জুন তো ব্যথা পেয়ে যায়। এই দেখে শিয়ার মিং তার কাছে ছুটে চলে যায়। হান তার কাজের জন্য জুনকে সরি পর্যন্ত বলে না, উল্টো অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। ফলে শিয়া তো হানের কাজে অনেক বিরক্ত হয়, তাই সে ফ্রেশ হাওয়া খেতে বের হয়। এদিকে একটি বাড়ির ভিতর থেকে কারোর সাহায্য চাওয়ার চিৎকার ভেসে আসছিল। এই শুনে শিয়া বাড়ির ভিতরে গেলে মো বাইরে থেকে দরজাটা লক করে দেয়। আসলে একটু আগে সেই মিথ্যা সাহায্যের জন্য চিৎকার করছিল। তো মৌকে এই কাজটা করতে জিং দেখে নেয়। সেও মৌয়ের মতোই শিয়াকে হানের সাথে দেখে সহ্য করতে পারত না, তাই সে কাউকে কিছুই জানায় না। অন্যদিকে জুনার মিং শিয়াকে অনেকক্ষণ ধরে দেখতে না পাওয়ায় তাকে খুঁজতে শুরু করে। হানও তাকে খোঁজার জন্য বের হয়। জিং তার সাথে যেতে চাইলে হান তাকে নিষেধ করে দেয়। এদিকে শিয়া তো সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু তাকে সাহায্য করার মতো আশেপাশে কেউই ছিল না। সৌভাগ্যবশত হান খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। সে শিয়ার ভয়েস শুনে বুঝে যায় শিয়া এখানে আটকা পড়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও হান দরজা লক খুলতে পারছিল না, তাই সে জুনকে ফোন করে বলে শিয়াকে পাওয়া গিয়েছে। জুন যেন একজন মেকানিক ডেকে নিয়ে আসে দরজা খোলার জন্য। যতক্ষণ না জুন আসছে ততক্ষণ শিয়াদের ওয়েট করতে হবে। হান দরজার এই পাশে এবং শিয়া দরজার ওই পাশে বসেছিল। তারা দুজন তখন বিভিন্ন কথা বলতে শুরু করে। একটু পর জুন মেকানিক নিয়ে চলে আসে। দরজা খোলার পর শিয়া বেরিয়ে এসে হানকে জড়িয়ে ধরে। হান বলে শিয়া তুমি ভয় পেও না,
আমি আসি তো। ওদের দুজনকে এভাবে দেখে জুন আর জিং এর মনটা তো খারাপ হয়ে যায়। হানরা বাসায় ফিরে আসলে হানের মা জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের ট্রিপ কেমন হলো? হান বলে, ট্রিপে আমরা দুজন নয়, আমাদের সাথে আরো অনেকেই ছিল। যাই হোক, পরের দিন শিয়া লিনের দাদুর সাথে দেখা করতে যায়। কথায় কথায় লিনের দাদু জানতে পারে শিয়া একজন ফ্যাশন ডিজাইনার হতে চায়। লিনের দাদিমাও একজন ফ্যাশন ডিজাইনার ছিল। দাদু শিয়াকে লিনের দাদিমার করা ডিজাইনগুলো দেখাতে থাকে। বক্স থেকে একটি ছবি নিচে পড়ে গেলে শিয়া সেটা ওঠায়। দেখা যায় এটা শিয়ার মায়েরই ছবি ছিল। শিয়ার দাদুকে জিজ্ঞাসা করে তার মায়ের ছবি এখানে কিভাবে আসলো। এবার দাদুর কাছ থেকে শিয়া জানতে পারে দাদু তার মাকে অনেক আগে থেকেই চিনত, তবে এমনিতে তারা কোনো রিলেটিভ নয়। শিয়া আরো জানতে পারে যে যখন সে ছোট ছিল তখন তার বাবা মারা যায়নি, বরং কোথাও একটা চলে গিয়েছিল। দাদু শিয়ার বাবার অ্যাড্রেস তো জানে না, তবে আগে সে যে শহরে থাকতো সেই শহরের নাম বলে দেয়। শিয়া ঠিক করে সে ওই শহরে যাবে। তার মনে আশা ছিল সে তার বাবার বিষয়ে কোনো না কোনো ইনফরমেশন অবশ্যই পাবে। তাই সে বাড়িতে গিয়ে প্যাকিং শুরু করে দেয়। যাওয়ার আগে সে একটি চিঠিতে লিখে রাখে আজ রাতে সে মিং এর বাসায় থাকবে। এদিকে হান যখন শিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে আসে তখন সে ওই চিঠিটি দেখতে পায়। সে সাথে নিচে ট্রেনের টিকিট পড়ে থাকতে দেখে। অন্যদিকে শিয়া গাড়ির ভিতরে তার ট্রেনের টিকিটটা খুঁজে না পেয়ে আবারও বাড়িতে ফিরে আসে টিকিট নেওয়ার জন্য। হান শিয়ার হাত ধরে বলে, তুমি কি জুনের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? শিয়া তো এ কথা শুনে অবাক হয়, আর এখানে সে হানকে সবকিছু জানিয়ে দেয়। হান বলে সেও তাহলে শিয়ার সাথে যাবে তার বাবাকে খোঁজার জন্য। অন্যদিকে আমরা দেখি জিং হানের জন্য ওয়েট করছে, কারণ আজ ওদের কোনো একটা এক্সিবিশনে যাওয়ার কথা ছিল, কিন্তু হান তো আসেই না। এতে জিং এর মন খারাপ হয়ে যায়। এদিকে শিয়ার মোড চেঞ্জ হয়ে গিয়েছিল, সে বাসায় ফিরে যেতে চাইছিল। হান তখন শিয়ার হাতটা ধরে জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পাচ্ছ? যা কিছুই হোক না কেন আমি তোমার সাথে আছি। এই কথা বলে হান শিয়াকে আশ্বস্ত করে। তখনই হানের কাছে হসপিটাল থেকে কল আসে। জিং হসপিটালে ভর্তি ছিল। রিলেটিভের জায়গায় সে হানের ফোন নাম্বার দিয়েছিল। হান চাইছিল কাউকে সেখানে পাঠিয়ে দিতে, কিন্তু শিয়া তাকে মানা করে আর বলে তার কাছে মনে হয় হানকে জিংকে দেখতে যাওয়া উচিত। তারপর তারা দুজনই হসপিটালে জিংকে দেখার জন্য চলে আসে। জিং হানকে জড়িয়ে ধরে বলে সে তাকে ছাড়া অন্য কোনো কিছুতে ফোকাস করতে পারছে না। বিদেশে যাওয়ার পর থেকে সে হানকে অনেক মিস করত। রাতে ঠিক মতো ঘুমাতেও পারতো না, এজন্য সে অনেক করে মেডিসিন নিত। ফলে এখন সে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। জিং তো এখানে হানকে এমন আরো অনেকগুলো ইমোশনাল কথা বলতে থাকে। হান তাকে শান্ত হতে বলে। এদিকে হানের সাথে জিংকে এভাবে দেখে শিয়ার একটু খারাপ লাগে, তাই সে উঠে চলে যায়। হয়তো সেও হানকে পছন্দ করতে শুরু করেছিল। যাক, হান চলে গেলে আমরা জিংকে দেখি আসলে সে এতক্ষণ ধরে অভিনয় করছিল, তার কিছুই হয়নি। মূলত সে এই সবকিছু করেছিল হানকে ফিরে পাওয়ার জন্য। পরের দিন স্কুলে গেলে শিয়া একটি ফ্যাশন ডিজাইন কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে। শুধু তাই নয়, এই কম্পিটিশনে যে জিতবে সে ফ্রান্সে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। এই খবর শুনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং কম্পিটিশনে নিজের নামটাও লেখায়। আজকে আবার স্কুলে হান আর জিং একসাথে আসে। এই দেখে সবাই তো অবাক হয়, তবে সব থেকে বেশি অবাক হয় শিয়া। সেই সাথে শিয়ার মনটাও খারাপ হয়ে যায়। তখনই তার বান্ধবী মিং শিয়াকে বুঝায় সে যদি হানকে সত্যি মন থেকে পছন্দ করে তাহলে যেন হানকে তার মনের কথাগুলো বলে দেয়, নয়তো হান জিংয়ের হয়ে যাবে। মিং আরো বলে তার কাছে জিংকে মোটেও ভালো মানুষ বলে মনে হচ্ছে না, তাই শিয়া যেন তার কাছ থেকে দূরে থাকে। এদিকে ওয়ানজি মৌকে বলে আজ জিংয়ের সাথে হান স্কুল এসেছে। এটা শুনে তো মৌ অনেক রেগে যায়। অন্যদিকে দেখা যায় শিয়ার মিং ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে জিং এসে তাদের সাথে যোগ দেয়। সে শিয়াকে আজ রাতে তার সাথে ডিনার করতে বলে। মিং বলে হবে না, আজ শিয়া অনেক ব্যস্ত থাকবে। শিয়া গ্রুপ স্টাডি করবে। জিং বলে তাহলে তো আজ আমাকে হানের সাথে একাই ডিনার করতে যেতে হবে। মিং বলে আমার তো মনেই ছিল না আজ আমাকে নানুর বাড়িতে যেতে হবে। জিং শিয়াকে বলে তাহলে শিয়া যেন ভেবে জানায় সে তাদের সাথে ডিনারে যাবে কিনা। জিং শিয়ার হাতে ফ্যাশন ডিজাইন কম্পিটিশনের ফর্ম দেখতে পায়। জিং এর মুখ দেখে বোঝা যাচ্ছিল সে একদমই খুশি না। এদিকে শিয়া হানকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। হান তাকে ডেকে বলে আজ রাতে তার সাথে ডিনারে যেতে, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দেয় সে তাদের সাথে যাবে না। স্কুল ছুটির পর
হান আবারও শিয়াকে তাদের সাথে যাওয়ার জন্য বলে। শিয়া তখন বলে, তুমি যদি গাড়ি থেকে নেমে আমার জন্য গাড়ির ডোর ওপেন করে দাও তাহলে আমি যেতে পারি। দেখা যায় সত্যি হান গাড়ি থেকে নেমে শিয়ার জন্য দরজাটা ওপেন করে দাঁড়িয়ে থাকে। তখন শিয়া গাড়ির ভিতরে গিয়ে বসে। অন্যদিকে শিয়াকে হানের সাথে যেতে দেখে জুন তো খুবই জেলাস হচ্ছিল। তারপর খাবার টেবিলে বসে হান শিয়ার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলে, তুমি আগে খাবার খাও। হানের দেখা দেখি জিংও তার খাবারের প্লেট শিয়ার দিকে এগিয়ে দিয়ে তাকে আগে খাবার খেতে বলে। এ দেখে শিয়া মনে মনে বলে, এরা আমাকে রাক্ষস মনে করছে নাকি। নিজের রাগকে কন্ট্রোল করে শিয়া বলে তার ক্ষুধা নেই। খাবার খাওয়ার সময় জিংয়ের মুখে খাবার লেগে যায়। হান তখন টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে দেয়। এ দেখে তো শিয়া অনেক রেগে যায়। এজন্য নিজের রাগকে কন্ট্রোল করার জন্য শিয়া তো ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। ফেরার সময় পুরো রাস্তা শিয়া চুপচাপই ছিল। জিং নেমে গেলে হান শিয়াকে তার সাথে পিছনে ছিটিয়ে এসে বসতে বলে, কিন্তু শিয়া না করে দেয়। এ নিয়ে ওদের দুজনের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া লেগে যায়। ড্রাইভার বিরক্ত হয়ে ওদের দুজনকে তখন গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। তো হান শিয়াকে জিজ্ঞাসা করে সে ফ্যাশন ডিজাইন কম্পিটিশনের নাম লিখিয়েছে কেন। শিয়া বলে কারণ সে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায় আর এই কম্পিটিশনের মাধ্যমে সে একটি সুযোগ পেয়ে যাবে তার স্বপ্ন পূরণ করার। কিন্তু হানের কাছে মনে হয় শিয়া তাদের থেকে দূরে যাওয়ার জন্যই এই কম্পিটিশনের নাম লিখিয়েছে, কেননা আগেই ঘোষণা করা হয়েছে কম্পিটিশনের উইনার স্কলারশিপ পেয়ে ফ্রান্সে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। তখনই হঠাৎ করে হান তো আবার শিয়াকে কিস করে বসে। এ দেখে শিয়া তো পুরাই অবাক। সে কিছু বুঝে ওঠার আগেই হান বলে, এখন বাড়ি চলো, আমি অনেক টায়ার্ড। বাড়ি ফেরার পর আমরা দেখি হান পুরনো দিনগুলোর কথা মনে করছিল, যখন জিংও শিয়ার মতো ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনার জন্য বিদেশে চলে গিয়েছিল। হান মোটেও চাইছিল না শিয়া বিদেশে চলে যাক। অন্যদিকে আমরা জুনকে তার আঙ্কেল অর্থাৎ মোর বাবার সাথে দেখতে পাই। জুনের সাথে তার আঙ্কেলের বেশ ভালোই একটা সম্পর্ক ছিল। জুন বলে সে শিয়া নামের একটি মেয়েকে পছন্দ করে। শিয়া ফ্যাশন ডিজাইন কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। এই ইভেন্টটি হানের আঙ্কেলের কোম্পানি অর্গানাইজ করেছিল। আসলে জুন শিয়াকে কম্পিটিশনে হেল্প করতে চাইছিল, এজন্য আগে থেকে সে তার আঙ্কেলকে পটানোর চেষ্টা করছিল। যাই হোক, পরের দিন দেখা যায় জিং স্কুলে এসে দেখে বোর্ডে তার নামে আজেবাজে কথা লেখা রয়েছে। কে এই কাজটা করেছে কেউই তা স্বীকার করে না। জিং তো সরাসরি মিং এর ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, কেননা সে ভালো করেই জানতো মিং তাকে একদমই পছন্দ করে না। শিয়া এসে বলে মিং এমন কাজ করতেই পারে না। জিং তখন বলে ওঠে, মিং তো তোমার বন্ধু, তাই তুমি আমার কথা বিশ্বাস করছো না। শিয়া কিছু বলতেই যাবে তখনই হান সবাইকে উদ্দেশ্য করে বলে, এখন থেকে কেউ যদি জিংকে বিরক্ত করার চেষ্টা করো তাহলে সে যেন মনে করে সে সরাসরি আমাকে বিরক্ত করছে। এখন পুরো স্কুলে গুজব ছড়িয়ে যায় হান শিয়াকে বাদ দিয়ে জিং এর সাথে রিলেশনে রয়েছে। কথাটা শাওয়ের কানেও পৌঁছে যায়। সে হানকে ধরে এনে মারতে শুরু করে আর বলে সে কি শুধরাবে না, কখনো শিয়া আবার কখনো জিং। আসলে তার সমস্যাটা কি? হান ওইখান থেকে শিয়ার কাছে এসে বলে, তোমার বন্ধুদের একটু ভদ্র আচরণ করতে বলো, নয়তো ভালো হবে না। তখন শিয়া বলে ওঠে, আমার বন্ধুদের যদি কেউ বিরক্ত করে তাহলে সে যেন মনে রাখে সে আমাকেই বিরক্ত করছে। কথাটা বলে সে মিংকে নিয়ে এখান থেকে চলে যায়। আর এই কথা শুনে হান তো পুরাই টাসকে খেয়ে যায়। অপরদিকে আমরা দেখি জিং মোয়ের সাথে হাত মিলিয়েছে। জিং এর নামে বোর্ডে আজেবাজে কথা তারাই লিখে রেখেছিল। আসলে তাদের প্ল্যান হচ্ছে হান আর শিয়ার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে তাদেরকে একে অপরের থেকে আলাদা করবে। তবে এই জিং আবার আরো এক ধাপ এগিয়ে। এখন সে তার কাজে মৌকে ইউজ করছে, কিন্তু সুযোগ পেতেই সে মৌকে বোকা বানিয়ে হানকে নিজের করে নিবে। এবার আমরা দেখি জিং কেন বিদেশ থেকে ফিরে এসেছে। বিদেশে থাকাকালীন সে পার্ট টাইম জব করত। একদিন সে কাজ করার সময় তার হাতে গুরুতর আঘাত পেয়ে যায়, যার ফলে শিয়ার ওই হাত দিয়ে ডিজাইন করতে পারে না। তাই বাধ্য হয়ে তাকে দেশে ফিরে আসতে হয়। তবে সে সবাইকে মিথ্যা বলেছে যে সে হানের জন্যই ফিরে এসেছে। যাই হোক, এবারের কম্পিটিশনে জিং আবার বিচারক হয়, কারণ গতবারের কম্পিটিশনে সে উইনার হয়েছিল। পরের সিনে আমরা কম্পিটিশনের প্রথম রাউন্ড দেখতে পাই, যেখানে টাস্ক দেওয়া হয় টি শার্টের উপর রং তুলি দিয়ে ডিজাইন করতে হবে। শিয়া তার ইউনিক ডিজাইনের জন্য এই রাউন্ডে জিতে যায়। শুধু জিতে যায় না, সবার মধ্য থেকে ফার্স্ট হয়। এতে হান অনেক খুশি হয়। তবে পরক্ষণে আবার সে দুঃখী হয়ে যায়, কারণ শিয়া যদি কম্পিটিশনে জিতে যায় তাহলে সে তো বিদেশে চলে যাবে। এখন
যেহেতু শিয়া প্রথম রাউন্ডে সিলেক্ট হয়ে গিয়েছিল তাই সবাই তাকে শুভেচ্ছা জানায়। জুন তো তার জন্য ফুলের বুকে কিনে হাজির হয়ে যায় অভিনন্দন জানানোর জন্য। অন্যদিকে মো জিং এর কাছে আসে। সে ভেবেছিল জিং শিয়াকে সিলেক্ট হতে দিবে না। জিং তখন মোকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলে, কারণ এখনো অনেকগুলো রাউন্ড বাকি আছে। আসলে জিং এর প্ল্যান ছিল শিয়াকে জিতিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া। শিয়া যদি চলে যায় তাহলে তো তার রাস্তা একদম ক্লিয়ার, মৌকে সরাতেও তার বেশি সময় লাগবে না। এভাবে সে খুব সহজেই হানকে পেয়ে যাবে। তবে বোকা মৌ জিং এর চালাকি বুঝতে পারে না। এদিকে আজকে আবার হানের বাবা দেশে ফিরে আসে, এই জন্য পরিবারের সবাই অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে যে সবসময় শিয়াদের প্রশ্নের জবাব দিত, শিয়া তাকে খুঁজতে শুরু করে। সে দেয়ালের লেখাগুলোর একটা ছবি তুলে নেয়, যাতে হ্যান্ডরাইটিং দেখে সে বুঝতে পারে কে তার প্রশ্নের জবাব দিয়ে যায়। শিয়া হ্যান্ডরাইটিং এর ছবিটি শাওকে দেখায়। শাও বলে, মনে হচ্ছে যে ব্যক্তি শিয়ার প্রশ্নের জবাব দিয়ে যায় সে শিয়াকে বেশ ভালোভাবেই চিনে। কথায় কথায় শাও বলে, হান কি এখন তোমাকে বিরক্ত করে? যদি তোমাকে বিরক্ত করে তাহলে আমি তাকে আবারও ধরে পিটাবো। শিয়া বলে, আবারও পিটাবো মানে? এর আগেও কি তুমি ওকে মেরেছিলে? শাও বলে, হান তোমার সাথেও থাকতো, আবার জিং এর সাথেও থাকে। পুরো স্কুলে তোমাদেরকে নিয়ে গসিপ হতো, আর আমি তোমার নামে বাজে কথা শুনে সহ্য করতে না পেরে হানকে ধরে পিটিয়েছিলাম। এই কথা শুনে শিয়া তো রাগ করার পরিবর্তে শাওর উপর প্রাউড ফিল করে এবং বলে, তুমি আমার সত্যিকারের বন্ধু। পরবর্তী দৃশ্যে আমরা দেখি হানের বাবা চাইছিল হান যেন এখন থেকেই ওনার বিজনেস সামলায়, কিন্তু হান একজন অ্যাস্ট্রোলজার হতে চায়। এই নিয়ে তো বাবা ছেলের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। একটা সময় হানের বাবার বুকে ব্যথা শুরু হয়ে যায়, তিনি অসুস্থ হয়ে পড়ে। এই জন্য তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। পাশাপাশি হানরা জানতে পারে তাদের কোম্পানিতে এখন লোকসান হচ্ছে। হানের বাবা অসুস্থ হয়ে পড়েছে, তাই হানকেই এখন কোম্পানি সামলাতে হবে। এদিকে শিয়া যখন হানের বাবার অসুস্থতার কথা জানতে পারে তখন সে ছুটে হসপিটালে চলে আসে এবং হানের বাবাকে দেখে কান্না করতে শুরু করে। হানের বাবার শরীরে শিয়ার মায়ের 2টা কিডনি ছিল, তাই শিয়া হানের বাবার মাঝে যেন তার মাকেই খুঁজে পায়। সে কান্না করতে থাকলে হানের মা এসে তাকে শান্ত করে। অন্যদিকে বাড়িতে হান একা ছিল, এই জন্য হানের মা শিয়াকে বাড়িতে পাঠিয়ে দেয়। শিয়াকে আসতে দেখে হান তার বিড়ালকে লুকিয়ে ফেলে, যেটা সে শিয়াদের আগের এলাকা থেকে উঠিয়ে নিয়ে এসেছিল। তারপর সে শিয়াকে তার পাশে বসতে বলে। হান শিয়ার গালে হাত দিয়ে বলে, যা কিছুই হয়ে যাক না কেন এখন থেকে তারা দুজন আর লড়াই করবে না। এবার তারা দুজন যখন কাছাকাছি আসতেই যাচ্ছিল তখনই হানের ঘর থেকে বিড়ালটি মিউ মিউ করে ডাকতে থাকে। শিয়া যেন কিছু বুঝতে না পারে, তাই হানও বিড়ালের মতো করে মিউ মিউ করে ডাকতে থাকে। শিয়া মনে মনে ভাবে, এই হানের মাথায় আসলে কোনো সমস্যা আছে নাকি, কখন যে কি করে বসে বুঝাই মুশকিল। যাক, পরের দিন সকালে শিয়া দেখে জিং এসেছে এবং সে হানের জন্য রান্না করছে। হান শিয়াকে রাগানোর জন্য বলে, শিয়ার রান্না করা খাবারের টেস্ট খুবই বাজে এবং জিংয়ের রান্নার অনেক প্রশংসা করে। এতে তো শিয়া বেচারির মনটা আসলেই খারাপ হয়ে যায়। এদিকে শাও ফোন করে শিয়াকে খাবার খেতে ডাকলে শিয়াও রাজি হয়ে যায়। সে তো এতক্ষণ ধরে বাহানা খুঁজছিল এখান থেকে যাওয়ার জন্য। তো দেখা যায় শিয়া অনেকটাই ড্রিঙ্ক করে ফেলেছে। জুনু এসে তাদের সাথে যোগ দিয়েছিল। হান শিয়াকে ফোন করলে শিয়া হানের উপর যত রাগ ছিল মাতাল অবস্থায় সে রাগগুলো ঝাড়তে থাকে। পরের দিন স্কুলের সিন দেখানো হয়। এখানে জুন শিয়ার জন্য অনেকগুলো ফুল নিয়ে এসেছিল, তবে শিয়া তো ফুলগুলো নিবে না বলে পালাতে শুরু করে। জুন তখন তার হাত ধরে টানাটানি করতে থাকে। তখনই সেখানে হান আর লিন চলে আসে। অনেকদিন পর দেখা হয়। লিন তো শিয়াকে এসে জড়িয়ে ধরতে চায়, কিন্তু হান তাকে থামিয়ে দেয়। তারপর জুন আর লিনের মাঝে শিয়াকে নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। জুন শিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয়। হান তখন শিয়াকে এমন করে ধরে বলে, ও কারোর গার্লফ্রেন্ড নয়, ও হলো আমার মেট। একটি মেয়ের পিছনে 3টি ছেলের লাইন দেখিয়ে মিং তো অবাক। তারপর একদিন রাতে শিয়া হানের রুমে তার পরিচিত বিড়ালটিকে দেখতে পায়। এ থেকে শিয়া বুঝতে পারে এতদিন হানি তার প্রশ্নের উত্তর দিয়ে এসেছে। এতদিন ধরে সেই চুপি চুপি তাকে সাহায্য করে গিয়েছে। পরের দিন ব্রেকফাস্টে শিয়া তো হানের সাথে অনেক ভালোভাবে কথা বলছিল এবং হানের অনেক যত্ন নিচ্ছিল। এইসব দেখে হান জিজ্ঞাসা করে, শিয়া কি অসুস্থ? মাথায় হাত রেখে দেখে বডির টেম্পারেচার তো একদম ঠিকঠাকই আছে। শিয়া চলে গেলে হান এমন করে খাবারের স্মেল নেয় যেন মনে হচ্ছিল শিয়া তার খাবারে বিষ মিশিয়ে দিয়ে গিয়েছে।
পরের সিনে দেখা যায় হান তার বাবার অফিসের কাজ নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ সে সবকিছু ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছিল না, আর তাই ডিপ্রেসড হয়ে রাতে সে ড্রিঙ্ক করে বাড়ি ফিরে আসে। শিয়া তাকে সামলাতে আসলে হান বলে শিয়া যেন তাকে ছেড়ে কোথাও না যায়, মানে সে তাকে বিদেশে যেতে নিষেধ করছিল আর কি। সকালে ঘুম থেকে উঠে হান আর শিয়া নিজেদেরকে এক জায়গায় দেখে। এটা দেখে তো তারা দুজনেই চিৎকার করে ওঠে। এখন লজ্জায় কেউই কারোর সাথে কথা বলছিল না। এবার শিয়া বলে ওঠে কাল রাতে তাদের মধ্যে কিছু হয়নি। হান বলে তার মনে আছে তাদের মধ্যে কিছু হয়েছিল। এটা শুনে শিয়া খান থেকে পালিয়ে যায়। তারপর ক্লাসে তিয়ান স্যার এসে বলে ফ্যাশন ডিজাইন কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ডের জন্য অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে মডেল চুজ করতে হবে। শিয়ার হয়ে মডেল চুজ করার দায়িত্ব নেয় মিং। সব ছেলেদের মধ্য থেকে সে জুনকে সিলেক্ট করে দেয়। তবে এত সহজে তো জুন শিয়ার মডেল হতে পারবে না, কারণ সেখানে হানি সে বলতে থাকে আমি শিয়ার মডেল হব। এই বলে শিয়াকে সে সাথে করে নিয়ে যায়। তখন জুনের তো জেলাস ফিল করা ছাড়া আর কিছুই করার থাকে না। যাক, কম্পিটিশনে দ্বিতীয় রাউন্ডে হান শিয়ার ডিজাইন করা পোশাক পরে এবং স্টেজে ওরা একসাথে র্যাম্প ওয়াক করে। শিয়া এই রাউন্ডেও জিতে যায় এবং পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়ে যায়। অন্যদিকে মৌয়ের বাবা শিয়ার বায়োডাটার কাগজপত্র দেখছিল। সবকিছু দেখে তিনি অনেক অবাক হয়। আর কেন অবাক হয়েছে তা আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিন সে শিয়া সহ সবাইকে তার বাড়িতে নিয়ে আসে লাঞ্চ করানোর জন্য। জুন বলে দেখেছো আমার আঙ্কেল কত ভালো মনের একজন মানুষ, আমি তো তোমাকে ওনার কথা আগেও বলেছিলাম। এখানে অনেক বড় একটি রহস্য সবার সামনে চলে আসে। সবাই জানতে পারে জুনের আঙ্কেলই হলো শিয়ার আসল বাবা এবং মৌ শিয়ার সৎ বোন। শিয়ার বাবা বলে তিনি ভালোবেসে শিয়ার মাকে বিয়ে করেছিলেন, কিন্তু তার পরিবার এ বিয়ে কখনোই মেনে নেয়নি এবং এক প্রকার বাধ্য করে মৌয়ের মায়ের সাথে বিয়ে দিয়ে দেয়। এই কথা জানতে পেরে শিয়ার মা অনেক বেশি কষ্ট পায়। তিনি শিয়ার মায়ের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু শিয়ার মা ওনার সাথে যোগাযোগ রাখেনি। এই জন্যই হয়তো শিয়ার মা শিয়াকে বলেছিল ছোটবেলাতেই তার বাবা মারা গিয়েছে। এইসব কিছু শুনে শিয়া তার বাবার উপর প্রচন্ড অভিমান হয়। সে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। হানও তার পিছু পিছু চলে আসে। শিয়া হানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এটা দূর থেকে জুন দেখতে পেয়ে যায়। তারও অনেক বেশি খারাপ লাগছিল, কারণ এতদিন ধরে সে যাকে পছন্দ করে এসেছে এখন কিনা সে তার বোন হয়ে গেল। এদিকে মৌ যখন জানতে পারে শিয়া তারই বোন হয়, তখন তো তার রাগ আরো বেশি বেড়ে যায়। তার কাছে মনে হচ্ছিল শিয়া তার ভালোবাসা মানে হানকে তার থেকে কেড়ে নিয়েছে, এখন সে তার বাবাকেও তার থেকে কেড়ে নিবে। অন্যদিকে দেখা যায় কয়েকজন প্রেসের লোক জিংকে ঘিরে ধরে জিজ্ঞাসা করছে সে ডিজাইনিং ছেড়ে বিদেশ থেকে কেন চলে আসলো। শিয়া তখন প্রেসের লোকদের সরিয়ে জিংকে নিয়ে বাইরে চলে আসে। জিং শিয়াকে বলে তুমি আমাকে সাহায্য করলে কেন? শিয়া তখন বলে কারণ আমি তোমাকে আমার বন্ধু মনে করি। জিং তখন শিয়াকে সব সত্যি কথা বলে দেয় যে সে কেন দেশে ফিরে এসেছে। শিয়া বলে সে এটা অনেক আগে থেকেই জেনে গিয়েছিল। জিং শিয়াকে রিকোয়েস্ট করে বলে শিয়া যেন কাউকে কিছু না বলে যে সে হাতের আঘাতের জন্যই ডিজাইনিং ছেড়ে দিয়েছে। শিয়াও কথা দেয় সে কাউকে কখনোই এই কথা বলবে না। তার পরের দিন হানের মা এসে জানায় হানদের কোম্পানির প্রবলেম সলভ হয়ে গিয়েছে, কেউ একজন তাদের কোম্পানিতে ইনভেস্ট করেছে, আর এখন হানের বাবাও সুস্থ হয়ে গিয়েছে। এর মানে হানকে আর বিজনেস সামলাতে হবে না, সে নিজের জন্য তার ইচ্ছা মতো পেশা বেছে নিতে পারবে। সবাই খুশিতে একসাথে সেলিব্রেশন করতে থাকে। এদিকে ওয়ানজি দেখে মৌ একটি গুন্ডাকে ঠিক করেছে। ওরা অনেক দূরে থাকায় ওয়ানজি ওদের কথা শুনতে পারছিল না, তবে সে অনুমান করে মৌ শিয়াকে কম্পিটিশনে হারানোর জন্য ভয়ঙ্কর কোনো প্ল্যান করেছে। তারপর আমরা দেখি আজই কম্পিটিশনের তৃতীয় অর্থাৎ ফাইনাল রাউন্ড ছিল। দেখা যায় মৌর ভাড়া করা সে গুন্ডা জিংকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মৌ এই কাজটা করেছিল যাতে জিং বিচারক হয়ে শিয়াকে কোনো নাম্বারই দিতে না পারে, এতে করে মৌর পক্ষে শিয়াকে হারানো ইজি হয়ে যাবে। তারপর দেখা যায় সবার ফোনে নোটিফিকেশন চলে আসে। তারা দেখে জিং এর নামে কয়েকটি ডিজাইন পাবলিশ হয়েছে। সবাই তো জিং এর ডিজাইনের খুবই প্রশংসা করছিল। কম্পিটিশন শুরু হলে মৌ তার ডিজাইন করা পোশাক পরে সবার সামনে আসে। তারপর আসে শিয়ার পালা।
সে সবাইকে তার করা ডিজাইন দেখালে বিচারকরা বলতে শুরু করে এটা তো জিং ডিজাইন করেছে, ইন্টারনেটে সে এই ডিজাইনগুলো আপলোড করেছে। সবাই বলতে শুরু করে শিয়া জিং এর ডিজাইন কপি করে নিজের নাম দাবি করছে। শিয়া বলে সে এরকম কিছুই করেনি, এগুলো তারই ডিজাইন করা, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তখন শিয়ার বন্ধুরা তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে সাপোর্ট করে বলে আমরা তোমাকে বিশ্বাস করি, কিন্তু কেউ এটা বুঝতে পারছিল না জিং শিয়ার ডিজাইন চুরি করলো কেন। শিয়া তখন বলে কাজটা জিং এর নয়, এই কাজটা অন্য কেউ করেছে। জিং যদি শিয়াকে কম্পিটিশনে হারাতে চাইতো তাহলে সে শুরুতেই কিছু না কিছু করত, কিন্তু এমন কিছুই হয়নি। সবার মনে পড়ে আজকের শুয়েতে তো জিং উপস্থিতি ছিল না, তাহলে সে কোথায় গেল। এবার সবাই মিলে জিংকে খুঁজতে শুরু করে। ওয়ানজি তখন মোয়ের সব কর্মকাণ্ড হানদেরকে বলে দেয় যে মই হয়তো জিংকে কিডন্যাপ করিয়েছে শিয়ার ক্ষতি করার জন্য। আসলে এতদিনে ওয়ানজিও বুঝতে পেরেছে সে মোর সাথে থেকে অনেক অন্যায় কাজ করেছে, তাই এই সত্য কথাটি বলে সে হানদেরকে হেল্প করে। তারপর হানরা খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে যেখানে জিংকে আটকে রাখা হয়েছিল। জিংকে কিডন্যাপিং এর কাজটি করিয়েছিল গাও। হান তাকে আচ্ছা মতো ধুলাই করে। ভয়ে তখন গাও সহ সবাই পালিয়ে যায় এবং হানরা জিংকে উদ্ধার করে নেয়। এদিকে কম্পিটিশনে ঘোষণা করা হয়েছিল কপি করা ডিজাইন প্রেজেন্ট করার জন্য শিয়াকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে। তখনই স্টেজে জিং এসে উপস্থিত হয় এবং বলে যে ডিজাইনগুলো তার নামে পাবলিক করা হয়েছে সেগুলো আসলে শিয়াকে নিয়ে। সে কিভাবে ডিজাইন করবে? তার হাতে আঘাত পাওয়ার পর থেকে তার দ্বারা আর কখনোই ডিজাইন করা সম্ভব না। এই জন্যই তো সে ডিজাইনিং ছেড়ে দিয়ে বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। আর ওই ডিজাইনগুলোর আসল মালিক শিয়া নিজেই। এখন সবার সামনে এটাও প্রমাণ হয়ে যায় যে এই কাজটা করেছে মোর বাবা। তখন মোর গালে একটা থাপ্পড় মেরে দেয় আর সবকিছু বিবেচনা করে এই কম্পিটিশনের উইনার ঘোষণা করা হয় শিয়াকে। এবার সবাই তো শিয়ার জন্য অনেক বেশি খুশি হয়। জিং বুঝতে পেরেছিল সে হানকে কখনই পাবে না, তাই সে হানকে ভুলে যাওয়ার চেষ্টা করে। এদিকে শিয়া তো এখন ফ্রান্সে গিয়ে পড়াশোনা করার চান্স পেয়ে গিয়েছে। যাই হোক, তারপর একদিন শিয়া সুন্দর করে সেজে গুজে হানের কাছে আসে হানকে তার মনের কথা জানানোর জন্য। সে তাকে বলে দেয় যে সে তাকে অনেক পছন্দ করে, কিন্তু হান বলে তার কাছে এইসবের জন্য এখন কোনো সময় নেই। সে তার কেরিয়ারে ফোকাস করতে চায়, বাবার বিজনেস সামলাতে চায়। এক কথায় সে শিয়াকে রিজেক্ট করে দেয়। এতে শিয়া তো অনেক কষ্ট পায় এবং কান্না করতে করতে এখান থেকে চলে যায়। শিয়া চলে গেলে হান নিজেও ভেঙে পড়ে। আসলে সে চাইছিল শিয়া যেন তার নিজের স্বপ্নগুলো পূরণ করে। হান তার জন্য বাধা হয়ে দাঁড়াতে চায় না, তাই তো শিয়াকে ভালোবাসার শর্তেও সে তাকে রিজেক্ট করে দেয় যাতে শিয়া তার জীবনে এগিয়ে যেতে পারে। তারপর শিয়া ফ্রান্সে যাওয়ার ডেট চলে আসে। সে সবাইকে বিদায় জানায়, কিন্তু এখানে কোথাও হান ছিল না। শিয়াও মনে মনে হানকে খুঁজছিল, কিন্তু হান আসে না। শিয়া চলে গেলে হান বেরিয়ে আসে, সে এখানেই ছিল। শিয়া চলে যাওয়ার দৃশ্য দেখে সহ্য করতে পারবে না বলে হান আড়ালে দাঁড়িয়েছিল। জুন রেগে হানকে ভিতর ডিম বলে অনেকগুলো কথা শোনায় এবং বলে সে যদি শিয়াকে সত্যি ভালোবাসে তাহলে যেন সে তাকে আটকায়। অবশেষে হানও শিয়াকে আটকানোর জন্য যেতে থাকে, কিন্তু সে তাকে ফোন করে পায় না, যার কারণে হান মনে করে শিয়ার প্লেন টেক অফ করে গেছে। এখন আর হানের কিছুই করার থাকে না। আপসেট হয়ে সে তাদের সেই জায়গায় চলে আসে যেখানে দেয়ালে শিয়া যে কোনো প্রশ্ন লিখত আর হান সেটার উত্তর দিয়ে রাখত। এখানে হানের তো শিয়ার সাথে কাটানো পুরনো দিনগুলোর কথা মনে পড়তে থাকে। সে তাকে প্রচন্ড মিস করছিল। তারপর পিছনে তাকাতেই দেখে শিয়া দাঁড়িয়ে রয়েছে। শিয়াকে এখানে দেখে হানের তো বিশ্বাসই হচ্ছিল না। সে তার গালে টাচ করে চেক করে, দেখে সত্যি শিয়া তার সামনে দাঁড়িয়ে রয়েছে। শিয়া বলে তার ফ্লাইট মিস হয়ে গিয়েছে, এই জন্য সে আরো কিছুদিন পর ফ্রান্সে যাবে। সে হানকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। হান তখন বলে দেয় এতদিন ধরে শিয়ার সব প্রশ্নের উত্তর সেই দিত। শিয়া বলে এটা তো আমি অনেক আগে থেকেই জানতাম, তোমার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমি যাই। তখন হান শিয়াকে জড়িয়ে ধরে বলে সেও তাকে ভীষণ ভালোবাসে। শিয়া তো হানের মুখ থেকে এই কথাটা শোনার জন্যই এত দূর চলে এসেছে। এবার শিয়া বলে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ কখনো আমাকে ছেড়ে চলে যেও না। হানও কথা দেয় সে তাকে সারা জীবন আগলে রাখবে। আর তাদের এই মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।